দেখুন, একটা বিষয় হচ্ছে এই হাইড্রোলজিক্যাল যে ব্যাপারটা, বাঁধ যদি রক্ষা করতে হয় তাহলে খুলতেই হবে, নাহলে পানির প্রেসারে থ্রোরে আপনার বাঁধও আপনার ভেঙে যেতে পারে। সেটা একটা বড় আশঙ্কার জায়গা। আর এর পাশাপাশি একটা রাজনীতি থাকলেও থাকতে পারে, হু নোজ। পানির হিস্সা এবং তার ভাগাভাগি নিয়ে যে রাজনীতিটা ভবিষ্যতে দেখা দেবে সমগ্র বিশ্বব্যাপী, তার বাইরেও বিচ্ছিন্ন নয় এই অঞ্চল। আজকে আমাদের সাবেক ত্রিপুরা, বর্তমানে কুমিল্লা নামে পরিচিত জেলার জেলা প্রশাসক, যিনি আগামীকাল প্রত্যাহার হয়ে আসবেন, তার সঙ্গে কথা হচ্ছিল বন্যা পরিস্থিতি নিয়ে। গোমতী যে বাঁধ, যেটা প্রদান করা হয়েছিল বা ব্রিটিশ আমলে সংস্থাপন করা হয়েছিল কুমিল্লা শহর রক্ষার প্রয়োজনে, কারণ চীনের দুঃখ বলে বলা হতো বাঙ্গ নদীকে, আমাদের কুমিল্লার দুঃখ হিসেবে বলা হতো গোমতী নদীকে। সেই গোমতী ডাইভার্ট করে শহরের বাইরে দিয়ে প্রবাহিত করবার ব্যবস্থা করা হয়েছে, এবং সেই বাঁধ একেবারে টলমল, এক উপচে পড়ার মতো একটা পর্যায়ে চলে এসছে। এবং আমি গতকাল কুমিল্লা থেকে এসেছি, এবং প্রবল বৃষ্টিতে রাস্তায় যে পানি জমে গেছে সেখানেও আপনার ইলেকট্রোকাটেড হচ্ছে অনেকে। সেটাও আর একটা বড় ঝঞ্ঝা নতুন রকমের তৈরি করেছে। আর এই পুরো বেল্ট আপনার সাবেক ত্রিপুরা জেলা, তারপরে আপনার ভুলুয়া পরগনা, সেই বৃহত্তর নোয়াখালী, এই অঞ্চল মূলত, এবং সিলেটের একটা অংশ, ত্রিপুরা বলে যে পার্বত্য ত্রিপুরা যে দেশীয় রাজ্যটি ছিল, এখন হিল টিপারা স্টেট অফ ইন্ডিয়া, তার সঙ্গে সংলগ্ন। এবং পাহাড়গুলো সব আপনার ত্রিপুরায়, আর আপনার ভাটি অঞ্চল এই দিকটা আমাদের এই অঞ্চলে। তো ফলে সবসময় ফ্লাড, এটা একটা হুম। বড় সমস্যা আমাদের জন্য। এবং এর প্রভাবে প্রতি বছরই আমরা দেখি যে যখন পানির পরিমাণ বেড়ে যায়, তখন এই সুইচ গেট গুলো বা ব্যারাজ গুলো খুলে দেওয়া হয়। এবং একই সঙ্গে পানির তোড়ে পুরো জনপদ সয়লাব হয়ে যায়। এবং সেটি উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখছি একই অবস্থা। তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে আপনার পুরো এই বেসিন জলমগ্ন হয়ে যায়। আমি নিজে 4 বছর রংপুরে যেহেতু পোস্টেড ছিলাম, সে কারণে নিজে প্রত্যক্ষ করেছি। প্রতিবারই আমাদেরকে ত্রাণ সহায়তা এগিয়ে যেতে হয়েছে। তো এইটার একটা পার্মানেন্ট সলিউশন কেমন ভাবে হতে পারে, এই বিষয়ে আমাদের সেরা বিশেষজ্ঞ হচ্ছেন আমাদের অনারেবল উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। তার পিএইচডি থিসিস কিন্তু এই বিষয়গুলো নিয়ে। তো সেই জন্য আমার মনে হয় তাকে নিয়ে আমার প্রস্তাব যে একদিন ফেস দ্য পিপলে শো করা উচিত এই বিষয়টা নিয়ে। আর এর পাশাপাশি ভারত আপনার নানান ভাবে কিন্তু আমাদের চাইলে আপনার এলবো আউট করবার চেষ্টা করতে এখন পারে, এখন এই যে আর্মস জল করবার ছেড়ে চেষ্টা দেওয়ার করতে পারে। মতো আমরা দেখতে পাচ্ছি, জি জি 24 ঘন্টা যে পত্রিকায় জল ছেড়ে দিল ভারত, হা- হা- কাবু বাংলাদেশ। এই জল ছেড়ে দেওয়ার আহ, পেছনের কারণ কি বলে মনে হয়? আসলে কি ইচ্ছাকৃত ভাবে এই জল ছেড়ে দিয়েছে ভারত বাংলাদেশকে কাবু করার জন্য? দেখুন, একটা বিষয় হচ্ছে এই হাইড্রোলজিক্যাল যে ব্যাপারটা, বাঁধ যদি রক্ষা করতে হয় তাহলে খুলতেই হবে, নাহলে পানির প্রেসারে থ্রোরে আপনার বাঁধও আপনার ভেঙে যেতে পারে। সেটা একটা বড় আশঙ্কার জায়গা। আর এর পাশাপাশি একটা রাজনীতি থাকলেও থাকতে পারে, হু নোজ। যারা আপনার এই বিষয়টা নিয়ে কথা বলেন তার মধ্যে অন্যতম একজন আমাদের লেবার পার্টির প্রধান আমাদের এখানে আছেন, মৌলানা ভাসানী। তো এই ডিসকোর্সটা শুরু করেছিলেন তার ফারাক্কা মার্চের মধ্য দিয়ে। কারণ তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন তার মধ্যে অন্যতম আমাদের লেবার পার্টির চেয়ারম্যান। তিনি নিশ্চয়ই এই বিষয়ে আমাদের অবগত করবেন। তবে আপনার রাজনীতি বিযুক্ত কোনো কিছু নেই পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো ক্ষেত্রেই সেটি প্রযোজ্য। আর পানির হিস্সা এবং তার ভাগাভাগি নিয়ে যে রাজনীতিটা ভবিষ্যতে দেখা দেবে সমগ্র বিশ্বব্যাপী, তার বাইরেও বিচ্ছিন্ন নয় এই অঞ্চল। ধন্যবাদ। জি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টা এখনো পর্যন্ত কি মনে করেন আপনি ভারত মেনে নিতে পারছে বা পেরেছে, নাকি আসলে ভারত সেটাকে ভুলে গিয়ে নতুন করে নতুন সরকারের সাথে কাজ করার জন্য তারা তাদের নতুন করে শুরু করতে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয় ভারতের বর্তমান ভূমিকা বা বর্তমান অবস্থা কি বাংলাদেশের সরকারের প্রতি? এখন বাংলাদেশ
ভারতের মাননীয় হাই কমিশনার মিস্টার ভার্মা তিনি ইতিমধ্যে তার যে দৌড়ঝাঁপ সেটা শুরু করেছেন, এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মিস্টার শ্রীংলা তিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন যে নতুন বাস্তবতা ভারতকে মেনে নিতে হবে, and they will have to be ready to deal with the regime which is in power. এবং এই যে রিয়েলাইজেশনটা, এই ধরনের রিয়েলাইজেশন গুলো মূলত ওআরএফ এর মতো যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে তাদের মধ্যে থেকে উৎসরিত হচ্ছে। আর আরেকটি বিষয়, আপনার যে মাইনরিটি বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের মানুষজন কেমন আছেন সেটা একটা বড় উদ্বেগের জায়গা। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ব্যাপক লেখালেখি হচ্ছে, এবং দু একদিন পরই আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো ফলে এইটা একটা বড় কনসার্নের জায়গা তাদের জন্য। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার এখানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল আপনার সদ্য বিদায়ী শাসক দল আওয়ামী লীগ এবং মুজিব পরিবারের সঙ্গে, সেটি ফসিলাইজড অবস্থায় গিয়ে পরিণত হয়েছে। এবং ইন এ ওয়ে শেখ হাসিনার সেকেন্ড হোম হচ্ছে ভারত। দীর্ঘ 6 বছর তিনি সেখানে বসবাস করেছেন। তার পুত্র কন্যারা দীর্ঘদিন ধরে ভারতে পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন। সেই কোদাই ক্যানেল থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো বা জায়গাগুলো সেটা তাদের স্মৃতির অংশ। তো ফলে এই যে শেয়ার্ড হেরিটেজের যে গ্রুমিং, সেটি মগজে এমন ভাবে ঢুকে আছে আপনি তা বিচ্ছিন্ন করতে পারবেন না। ফলে মুজিব পরিবারের বাংলাদেশের প্রতি ভারতের ভারতের সম্পর্ক হলো শেখ হাসিনা এবং তার পরিবার কেন্দ্রিক আবর্তিত, এখান থেকে বেরোতে পারেনি। এবং এই যে ফসিলাইজ আমি কেন বললাম এই টার্মিনোলজিটা, সেটা একটা ইনস্টিটিউশনাল মেমোরির অংশ হয়ে দাঁড়িয়েছে। এবং এইবার যে ঘটনাটি ঘটেছে, আপনার 28 জুলাই তারিখে টোকিওতে আপনার অ্যান্থনি ব্লিংকন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর মহোদয় বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং সেখানেই মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে হাসিনা রেজিম ইজ গোয়িং টু ফল, এবং এ ব্যাপারে ভারত ব্যাকসিটে চলে যাবে, এবং আর কোন রকমের যেটাকে বলে সরাসরি বাধা প্রদানের চেষ্টা করবে না। এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছি আপনার এই যে 5 আগস্টের যে সফল বিপ্লব সংগঠিত হলো, সেইখানে আপনার ভারত নতুন করে কোন রকমের আপনার অবস্থান নেয়া কিংবা হঠকারী কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থেকেছে, এবং নতুনতর বাস্তবতায় তারা এখন চিন্তা করছে হাউ টু কোঅপারেট এন্ড কোলাবোরেট উইথ দ্য নিউ রেজিম। কিন্তু এটার কি কোনো ধরনের আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই যে নতুন করে পানি ছেড়ে দেওয়া, ওখানকার মিডিয়া বলছে যে আমরা জল ছেড়ে দিয়েছি এবং বাংলাদেশ কাতর হয়ে আর্জি জানাচ্ছে। বাংলাদেশ কোথায় কাতর হয়ে আর্জি জানাচ্ছে আমি দেখিনি, কিন্তু তাদের ভূমিকাটা এমন একটা, মানে তারা রোল প্লে করছে, মনে হচ্ছে যেন পানি দিয়ে এখন বাংলাদেশকে শিক্ষা দিতে চাচ্ছে। দেখুন, ভারত এই 28 জুলাই বৈঠকের আগ পর্যন্ত সর্বাত্মকভাবে কিন্তু তারা চেষ্টা করেছেন, এমনকি পিপল টু পিপল কন্ট্যাক্টের মধ্যেও রেজিমকে কিভাবে টিকিয়ে রাখা যায়। আপনার প্রায় 40-50-এর অধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু ভারতে গিয়েছেন এবং লবি করার চেষ্টা করেছেন, শোল্ডার রাব করার চেষ্টা করেছেন, আবেদন নিবেদন করেছেন যাতে ভারত তাদের অ্যাবান্ডন না করে। এবং সেটি আপনার দীর্ঘ কয়েকবার মানে রেসিপ্রোকেশনের ব্যাপারটিও ঘটেছে। দিল্লিতে যেমন আমাদের এখান থেকে লোকজন গেছে, ভারত থেকে আবার লোক নিয়ে আসা হয়েছে রাজশাহীর মতো জায়গায়, এবং সেখানে আপনার নানান রকমের ইন্টারাকশন আমরা লক্ষ্য করেছি, মিথস্ক্রিয়া লক্ষ্য করেছি। ফলে এই যে ইনিশিয়েটিভ গুলো, সেগুলো আপনার এমনি এমনি তো ঘটেনি। তাদের যে আপনার সিম্পাথাইজাররা আছেন অন দ্য গ্রাউন্ড, তাদের উপর ব্যাংক করার চেষ্টা করছে। যেমন অন্যতম শিরোমণি ছিলেন আপনার নওফেল মহোদয়, তাকে ছোটবেলা থেকে গ্রুম করা হয়েছে। রামকৃষ্ণ মিশনে তিনি পড়াশোনা করেছেন, পরবর্তীতে তিনি আপনার এই যে আন্দোলনটা বর্ন এগেইন হিন্দু হয়ে যাবার ইসকন মুভমেন্টে তিনি যোগদান করেছেন, এবং আপনার এই ধরনের ব্যক্তি কিন্তু প্রচুর পাওয়া যাবে আওয়ামী লীগে। এবং তিনি নানান রকমের বক্তব্য হাজির করছিলেন, আমরা ফেসবুকে তো দেখেছি তিনি যে স্ট্যাটাস গুলো দিচ্ছিলেন, যে এমনও দাবি করেছেন যে একজন হিন্দু মারা গেলে
কেন আমরা মিলাদ মাহফিলের আয়োজন করি না বা করতে পারবো না? এই ধরনের যে সবক, নতুন নতুন মজাব তৈরির চেষ্টা, এগুলো কিন্তু আমরা তার মধ্য দিয়ে লক্ষ্য করেছি। আর সেই সঙ্গে আপনার তাকে উইশ করা যাবে না ইত্যাদি এই ধরনের নানান রকমের বক্তব্য তিনি হাজির করেছেন। নতুনতর মানে একটা ভাবটা এরকম যে ওই সম্রাট আকবরের মতো তিনি এলাহি মতো কোন একটা মতবাদ নতুন করে হয়তো প্রচারের চেষ্টা করছেন। যে এই ধরনের যে অ্যাটেম্প গুলো, সেগুলো আপনার হঠকারী আমি বলবো, মেইন স্ট্রিম থেকে তাদের বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং আপনার এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে মরাল অ্যাবসলিউট একটা প্যাকেজ সেকুলারিজমের তারা তৈরি করবার চেষ্টা করেছে, এবং ইন এ ওয়ে ধর্ম হীনতা একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার সিস্টেম্যাটিক্যালি আপনার মাদ্রাসা শিক্ষাকে নিরুৎসাহিত করবার চেষ্টা হয়েছে। তারপরে আপনার এই যে ইসলামী লেবাস, তাকে কটাক্ষ করার চেষ্টা হয়েছে। মানে একটা সময় ছিল ভোটের রাজনীতির কারণে আমরা দেখেছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসাবে মাথায় রীতিমতো এমন ভাবে দুই প্রস্থ আপনার হিজাব ব্যবহার করেছেন, এবং আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনার যে ভঙ্গিগুলো, সেগুলোকে ইন এ ওয়ে রাজনৈতিক ভাবে ব্যবহারের চেষ্টা হয়েছে। এবং যেই ভোটটা বৈতরণী পার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পুনঃমুশিক ভাবো, সেরকমের একটা ইমেজ তৈরির চেষ্টা চলেছে। এই যে আপনি ব্যক্তিগত জীবনে আপনি ধর্মাচারের মধ্যে আছেন, সকালবেলা মানে ফজরের নামাজ পড়েন, তার আগে তাহাজ্জুদের নামাজ পড়েন, এইগুলোকে মার্কেটিং করবার চেষ্টা হয়েছে। আপনি যেই প্যাকেজ বা ফিলসফিটা আপহোল্ড করছেন তার সঙ্গে কিন্তু এই ধরনের বার্তাগুলো যায় না, কিন্তু তৎসত্ত্বেও এই ধরনের শঠতা এবং আপনার প্রবঞ্চনার আশ্রয় দেওয়া হয়েছে। ফলে যা হবার তাই হয়েছে, মানুষ আশাহত হয়েছে, ব্যাকফায়ার করেছে জিনিসগুলো। আর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। সেখানে অহেতুক কতগুলো ইস্যু, যে মাদ্রাসায় পড়া মানুষ যাতে ভর্তি না হতে পারেন, এই ধরনের আইন প্রণয়নের বিধি প্রণয়নের চেষ্টা বারংবার পরিলক্ষিত হয়েছে। যেটা আমার কাছে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা আইনত সিদ্ধ, ততক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের ব্যান কিন্তু আরোপ করতে পারেন না। বা একজন ব্যক্তি, নারী, তিনি হিজাব পরবেন জি কি পরবেন না, এটা তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আপনি জোর করে তার হিজাব খুলে দেবেন কেন, তার নেকাব খুলে দেবেন কেন? এবং সর্বশেষ যে কাণ্ডটি আমরা দেখলাম, কলা অনুষদের ডিন মহোদয় তিনি আমাদের এই প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এখন কি দাঁড়ালো ব্যাপারটা? তার ডিন অফিসে বসে কোরআন তেলাওয়াতের আয়োজন হলো এবং তিনি বাধ্য হলেন মোনাজাতে শরীক হতে। ব্যক্তি ডিন, তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ, অন্তত হি ওয়াজ বর্ন ইন এ মুসলিম ফ্যামিলি, তাকে এই অবস্থায় পড়তে হলো কেন? জি মানে মরাল অ্যাবসলিউট একটা জায়গা যদি ঠিক থাকতো, তাহলে কিন্তু এমনটি উদ্ভব হতো না।